আজ সকালে আমাদের চ্যানেলে যে রিয়েলমি টুথব্রাশের আনবক্সিংয়ের ভিডিওটা দেওয়া হয়েছিল সেটা যে আপনারা দেখেছেন, পছন্দ করেছেন এবং খুব মজার মজার কমেন্ট করেছেন, সেটা আমার দারুণ লেগেছে। বেশিরভাগ কমেন্টই আমি পড়েছি এবং বেশিরভাগ কমেন্টেরই আমি উত্তর দিতে পারিনি, কারণ সময় কুলিয়ে উঠতে পারিনি। কারণ কমেন্টের উত্তর দেওয়া ছাড়াও এই ভিডিওটাও তো রেডি করতে হবে, টেক নিউজের জন্য সব কিছু খবর টবর জোগাড় করতে হবে, আপনাদের জন্য টেক নিউজ বানাতে হবে, তারপর ভিডিও এডিট করতে হবে, অন্তত ঘন্টা 4-5 একটা প্রসেস থাকে এটা। তো সেই জন্য সব কমেন্টের উত্তর দিতে পারিনি, আপনারা অবশ্যই ক্ষমা করবেন। তবে যে কমেন্টগুলো বিশেষ করে মজাদার লেগেছে আমার, সেরকম দু একটা কমেন্ট আপনাদের পড়ে শোনাতে চাই। প্রথমেই বলবো হৃদয় হাসান, তিনি বলেছেন, আমি রিয়েলমির ইলেকট্রনিক দাঁত আবিষ্কার করা দেখার অপেক্ষায় বেঁচে আছি। দেবসত্তম প্রামাণিক বলেছেন, এমনিতেই ঘুম থেকে উঠে হাফ ঘুমন্ত অবস্থায় ব্রাশ করি, তারপর যদি এই ইলেকট্রিক ব্রাশ ইউজ করি তাহলে ঘুম থেকে উঠে বিছানাতেই ব্রাশটা সেরে নেওয়া যাবে। এই যন্ত্রযুগ আর কতভাবে যে আমাদের অলস করে দেবে, আর কিছু বলার নেই। মাহমুদুর রহমান বলেছেন, ইলেকট্রিক টুথব্রাশ দাঁতেরও ভাগ্য। আকরাম আহমেদ কমেন্ট করেছেন, আমি আম্মু দাঁতের ব্রাশ কিনবো, 2000 টাকা লাগবে। আম্মু, ছেলেটা বুঝি পাগল হয়ে গেল। বন্ধুরা, এছাড়াও আপনারা যারা কমেন্ট করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট পেয়ে সত্যিই আমি প্রচণ্ড হেসেছি, খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। এবং আমরা আজকের টেক নিউজ শুরু করব। আজকের টেক নিউজেও আশা করি বেশ আপনাদের অনেক কিছুই ভালো লাগবে, অনেক খবর নতুন জানতে পারবেন। আর টেক নিউজ ভালো লাগলে শেষে গিয়ে একটা লাইক করে দেবেন, এটা অনুরোধ রইল। আজকের প্রথম খবরই হুয়াওয়েকে নিয়ে। এমনিতেই খবরের শেষ নেই, কারণ হুয়াওয়ের ব্যাপারে টালবাহানা চলছে দীর্ঘদিন ধরে। এক এক সময় এক এক রকম খবর সামনে চলে আসে। আজকে অফিসিয়ালি হুয়াওয়ে অ্যানাউন্স করে দিয়েছে তাদের হারমোনি ওএস, ফোনের মধ্যে হারমোনি ওএস আসবে অ্যান্ড্রয়েডের বিকল্প হিসাবে। এই ব্যাপারে তারা শিলমোহর দিয়ে দিল। অফিসিয়ালি তারা অ্যানাউন্স করেছে যে 2021 সালের অক্টোবর মাসের পর থেকে তাদের ফোনগুলো হারমোনি ওএস, হারমোনি অপারেটিং সিস্টেমের ওপর আসবে। এটা কোনো ইউজার ইন্টারফেস নয়, কিন্তু হারমোনি অপারেটিং সিস্টেম, যেটা গুগলের অ্যান্ড্রয়েডের বিকল্প একটা জিনিস হবে। সেক্ষেত্রে সেটা কেমন হয়, কতটা এক্সাইটিং হয় দেখার জন্য আমার প্রচণ্ড আগ্রহ। আপনাদের কতটা আগ্রহ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে 2021 সালের অক্টোবর মাস মানে এখনও বছরখানেক, বড্ড অপেক্ষা করতে হবে আমাদের, এটাই যা। তবে ইএমইউআই যাদের ফোনে আছে, ইএমইউআই 11-এর আপডেট আসা শুরু হয়েছে। কারা কারা পাবেন ইএমইউআই, আপনারা যারা হুয়াওয়ের ফোন ইউজ করছেন তারা এই লিস্টটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা থেকে আশা করি বুঝতে পারবেন আপনার ফোনে ইএমইউআই 11-এর আপডেট আসবে কিনা। হুয়াওয়ের আজকে দুটো পেটেন্ট সামনে চলে এসেছে। প্রথম পেটেন্টে আমরা দেখতে পাচ্ছি শাওমির এমআই মিক্স আলফার মতো একটা র্যাপ অ্যারাউন্ড ডিসপ্লে যুক্ত ফোন তারা নিয়ে আসবে। এই পেটেন্ট থেকে আমরা বুঝতে পারছি শাওমির এই র্যাপ অ্যারাউন্ড ফোনটা এমআই মিক্স আলফা অনেকেরই পছন্দ হয়েছিল, অনেকের হয়নি। তবে এটা ঠিক যে ফোনটা একটা অভিনব কিছু নিয়ে এসেছিল, কিন্তু এই ফোনটা আমাদের হাতে আসেনি কারোরই, কারণ এই ফোনটা প্র্যাকটিক্যাল ফোন নয়। সেই অর্থে এই ফোনটা ব্যবহার করতে গেলে অনেক রকম সমস্যা হবে, অসুবিধা হবে। হুয়াওয়ে কি পারবে সেই সব সমস্যাকে ওভারকাম করে পেরিয়ে আসতে? হুয়াওয়ে এর বাইরে আরও একটা পেটেন্ট ফাইল করেছে, যে পেটেন্টে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটার ক্যামেরা যে সেট আপ আছে, ব্যাক সাইডের ক্যামেরা সেট আপে 6টা ক্যামেরা দেখা যাচ্ছে। হ্যাঁ, 6টা ক্যামেরা। এবং ফ্রন্টে যে ক্যামেরা দেখা যাচ্ছে সেটা ক্যামেরা দেখাই যাচ্ছে না, সেটা আসলে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এবং এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাক আছে, অর্থাৎ এটা একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডেড ফোন হবে না বলে আশা করা যাচ্ছে। মিড বাজেটের ফোন হতে পারে যে ফোনটাতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা পাবো, 3.5mm জ্যাক পাবো। আইফোন 12 অক্টোবর মাসে লঞ্চ হবে, এটা আমরা মোটামুটি সবাই জেনে গেছি। এবং তার সাথে এটাও জেনে গেছি যে এই ফোনটাতে কী কী থাকতে পারে। মানে আইফোন 12 লঞ্চ হওয়ার আগে তার সব স্পেসিফিকেশনস মোটামুটি সামনে চলে আসবে, খুব গোপন কিছু আজকের দিনে থাকে না। কিন্তু তার প্রাইসটা, দাম কত হতে পারে সেটা নিয়ে আমাদের কৌতূহল আছে। এবং সেই কৌতূহল শুধু এইটুকু নয় যে আইফোন 12-এর দাম কত হবে, কারণ আইফোন 12-এর দাম যেটা হয় আমাদের দেশে আসলে সেই দামটা কিন্তু অনেক বদলে যায়। আমাদের তার মানে দ্বিতীয় আগ্রহ বা তৃতীয় আগ্রহ এটাই যে আইফোন 12-এর ইন্ডিয়ান প্রাইস বা বাংলাদেশের প্রাইস কত হতে পারে। ইন্ডিয়ান প্রাইস কত হবে সেটার একটা লিক আজকে সামনে চলে এসেছে। এটা কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না, কিন্তু এটাই লিক, আপনাদের সাথে শেয়ার করছি। এটা যদি হয় অভাবনীয় ব্যাপার হবে আর কি। তাহলে অন্যান্য বড় বড় কোম্পানিকে তাদের দোকানের ঝাঁপ ফেলে দিতে হবে, এটা আমার মনে হয়। আইফোন 12-এর যেটা একদম বেস ভেরিয়েন্ট, এবার তো 4টে ভেরিয়েন্ট আসবে, তার মধ্যে যেটা একদম বেস ভেরিয়েন্ট 5.4 ইঞ্চি যেটা ডিসপ্লে হওয়ার কথা, সেই ফোনটার নাকি প্রাইসিং হবে ইন্ডিয়ান কারেন্সিতে 50,000 রুপির মতো। আইফোন 12 50,000 রুপি থেকে যদি প্রাইসিং স্টার্ট হয়, ব্যাপারটা কেমন হবে বুঝতে পারছেন। বাংলাদেশে আনঅফিসিয়াল আপনারা সেই ফোনটা 60,000 টাকাতে পেয়ে যাবেন। 60,000 টাকায় আইফোন 12 ব্যবহার করতে কেমন লাগবে আপনার, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে এটা খুব ভরসা করার মতো লিক নয়, একটা লিক আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাপেলের কথা যেখানে এসেই গেল, আইফোনের কথা যেখানে আলোচনাই হচ্ছে, সেখানে আরেকটা খবর বলে নিই আপনাদের। আইস ইউনিভার্স আজকে একটা টুইট করেছেন, যিনি মোটামুটি অ্যাপেলের হাঁড়ির খবর প্রকাশ করেন, স্যামসাংয়ের হাঁড়ির খবর প্রকাশ করেন। তো তার টুইট থেকে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি, তিনি এরকম বলতে
বলতে চাইছেন যে আমরা সবাই আইফোনের নচ নিয়ে হয়রান হয়ে গেছি, আমরা চাই না নচ, এবং অ্যাপেল সম্ভবত নচটা যখন সরাবে একেবারে তারা আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে আসবে। তারা খুব জোর কদমে কাজ টাজ করছে, তারা মাঝখানে আর অন্য কিছু করবে না, নচটাকে ইমপ্রুভ করবে না, সরাসরি তারা হয়তো আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত ফোন নিয়ে আসবে বা ফোল্ডিং ফোন নিয়ে আসবে, দুটোর যে কোনো একটা বা দুটোই হতে পারে। এবং তারা কিন্তু এরকম একটা বড় সড়ো জাম্প দিতে পারে, 2021 সালেই এটা সম্ভব হতে পারে। MI10T, MI10T Pro, এমআই এর তরফ থেকে দুটো ভালো ফোন আসতে চলেছে আগামী দিনে, গ্লোবালি আসবে, ইন্ডিয়াতেও আসবে এই ফোনগুলো। এর আগে আমরা দেখেছিলাম যে একটা কোড নেম, মানে কোড লিক হয়েছিল, ক্যামেরার কোডিং টোডিং এসব জায়গা থেকে বার করা হয়েছিল, অ্যাপেলো গ্লোবাল, অ্যাপেলো ইন্ডিয়া এরকম নামে এই ফোনগুলো পাওয়া গেছিলো কোডে, এবং সেখান থেকে আমরা বুঝেছিলাম এই ফোনগুলো গ্লোবালি লঞ্চ হবে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টও লঞ্চ হবে। আজকে একটা স্পেনের ওয়েবসাইট, অ্যামাজনের স্পেনের ওয়েবসাইট, সেখানে এই ফোন দুটোর স্পেসিফিকেশনস, দাম এগুলো লিক হয়ে গেছে। দুর্ঘটনাবশত এটা সামনে চলে এসেছিল এবং সেখান থেকে আমরা জানতে পারছি যে এই ফোনটার 8GB 128GB ভেরিয়েন্টের দাম পড়ছে 640 ইউরো, আর MI10T যেটা প্রো নয় তার 6GB 128GB তার দাম পড়ছে 550 ইউরোর মতো, 568 ইউরো এরকম একটা কিছু কিছু ফিগার আছে। তো যাই হোক, দাম এরকম হবে এবং এই দামটা খুব একটা কম দামও নয়, তবে আমার ধারণা ইন্ডিয়া বাংলাদেশে যখন আসবে এর দাম অনেকটাই কমে যাবে। এই ফোনগুলোতে কিন্তু প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865+, এবং যেটা MI10T Pro সেখানে আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, আর যেটা নর্মাল MI10T সেখানে আছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। অবশ্যই ভালো ফোন হবে, ফ্ল্যাগশিপ গ্রেডেড ফোন হবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 144 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, আর বাদবাকি কী থাকবে ক্রমশ আমরা জানবো। 5000 mAh ব্যাটারি থাকবে, সেটাও অবশ্যই জেনে গেছি। চার্জার, ফাস্ট চার্জার থাকবে 120 ওয়াট। দেখা যাক, আগামী দিনে সব লিক আসবে, সব খবর আসবে, আপনাদের অবশ্যই টেক নিউজে জানিয়ে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 2, এই ফোনটা আমাদের নাগালের মধ্যে আসার মতো ফোন নয়, এবং এই ফোনটা দু একজনই কিনবেন। আমাদের মধ্যে যারা দু একজন বড়লোক মানুষ আছেন তারা এই ফোনটা নিয়ে চিন্তাভাবনা করবেন, কিন্তু এসব ফোনের গল্প শুনতে আমরা পছন্দ করি, ভালোবাসি আমরা। এবং এই ফোনটা এর আগে গ্লোবালি লঞ্চ হয়েছে, চায়নায় লঞ্চ হয়েছে, বিভিন্ন রকম দাম আমরা দেখেছি এবং অসম্ভব বেশি দাম ছিল। ধরে নিতে পারেন এটা ইন্ডিয়ান রুপিতে 2.25 লাখ টাকা, 2.25 লাখ রুপির মতো এটার দাম ছিল। কিন্তু স্যামসাং বলেছে যে 14ই সেপ্টেম্বর থেকে এটা ইন্ডিয়াতে প্রি বুকিং শুরু হবে এবং তার দাম রাখা হয়েছে 1,49,999 রুপি। সেক্ষেত্রে দাম অনেকটাই কম রাখা হয়েছে। বাংলাদেশে এটা আনঅফিসিয়াল গেলে সেক্ষেত্রেও দাম তুলনামূলক কিছুটা কম পেয়ে যাবেন। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 2 এটা ইন্ডিয়ানদের জন্য একটা ভালো খবর, সুখবর, তবে সেটা খুব মুষ্টিমেয় দু একজন লোকের জন্যই ভালো খবর। পোকো ফোনের ফ্যান অনেক, এবং তার কারণ পোকো F1 ফোনটা, সেই ফোনটা যা দিয়েছিল, ভ্যালু ফর মানি যেরকমভাবে দিয়েছিল, ওরকম আজ অব্দি বোধহয় কোনো ফোন দিতে পারেনি, এটা আমার মনে হয়। সত্যিকারের সেটা ফ্ল্যাগশিপ কিলার ছিল, অসম্ভব ভালো একটা ফোন ছিল এবং অসম্ভব কম দামে ছিল। তাই জন্য এখনও এই 2 বছর বাদেও প্রশ্ন আসে যে ওই ফোনটা এখন নেওয়া কি ঠিক হবে? অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে 2 বছর বাদে একটা ফোন এতটা ভ্যালু ফর মানি দিচ্ছে, সত্যি ভাবা যায়। এবং এর পিছনে মাথা ছিলেন পোকো ইন্ডিয়ার সিইও জয় মানি, এবং জয় মানিকে অ্যাসিস্ট করেছিলেন সেই সময় সি মনমোহন। জয় মানি যখন পোকো নিয়ে বিভিন্ন টালবাহানা করছে, শাওমি পোকো ব্র্যান্ডটাকে রাখবে কি রাখবে না ঠিক নেই, তখন রিজাইন করে পোকো ছেড়ে চলে গেছিলেন। এবং সেই সময় পোকোর যিনি সেকেন্ড হেড ছিলেন সি মনমোহন, তাকে শাওমি পূর্ণ দায়িত্ব দিয়ে সিইও করে নিয়ে এসেছিল। এবং সি মনমোহনও পোকোর দায়িত্ব সামলাচ্ছিলেন, ভালোভাবেই মোটামুটি সামলাচ্ছিলেন। পোকো ব্র্যান্ডকে শাওমি রেখে দিয়েছিল, একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হিসেবে তৈরি করবে এরকম বলেছিল, কিন্তু শেষ অবধি কথা আর কাজে অতটা মেলেনি, এবং কি কারণ আমি জানি না, কিন্তু শেষ অবধি সি মনমোহনও পোকো ব্র্যান্ড ছেড়ে রিজাইন করে দিয়েছেন, তিনি চলে যাচ্ছেন পোকো ছেড়ে, এবং পোকোর জন্য এটা খুব একটা ভালো খবর নয়। আমরা যে পোকোকে খুঁজছি, যে পোকো F1 এর পরবর্তী ফোনগুলো চাইছি, সেই পোকো বোধহয় আর নেই। এটা আসলে শাওমি রেডমির বদলে তার নাম দেওয়া হয়েছে পোকো, ব্যাপারটা এইভাবেই ভাবা উচিত। আজকে শেষ খবরে বলবো চাঁদে মরচে পড়ার খবর। হ্যাঁ, একটু অন্যরকম খবর, আপনারা অনেকে পছন্দ করেন, তার জন্য এই খবর আমরা রাখি আমাদের টেক নিউজে। এবং ইন্ডিয়া থেকে ইসরো যে চন্দ্রযান পাঠিয়েছিল চাঁদে, সেটা তো চাঁদের চারদিকে ঘুরছে, ফটো টটো তুলছে, এবং তার ফটো থেকে অ্যানালিসিস করে এরকম দেখা যাচ্ছে, একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। আসলে তার ম্যাগনেটিক পোল কম্পোজিশন অ্যানালিসিস করে দেখা গেছে যে সেটা অন্যদের থেকে আলাদা। সেই চৌম্বক ক্ষেত্রে রিফ্লেক্টেড হয়ে, প্রতিফলিত হয়ে যে আলো আসছে, সেই আলোটা অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে চাঁদে নাকি মরচে পড়েছে, চাঁদের গায়ে মরচে পড়ছে। হ্যাঁ, এটা অদ্ভুত কথা। চাঁদের যে পাথরের ছবি দেখা যাচ্ছে, সেই পাথরের গায়ে হিমাটাইটের আস্তরণ, অর্থাৎ জং লাগছে চাঁদের পাথরে। এটা কি করে সম্ভব? কারণ আমরা জানি মরচে পড়ার জন্য সব থেকে জরুরি যে উপাদানটা, সেটা হচ্ছে জল, অক্সিজেন, এগুলো।
তো সেটা চাঁদে কোথা থেকে আসবে, চাঁদে অক্সিজেন কোথায়? নাসার বৈজ্ঞানিকরাও এই ব্যাপারে আলোচনা করেছেন এবং এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে যেহেতু চাঁদে অক্সিজেন নেই এবং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে অক্সিজেন ট্রাভেল করতে পারে 3,85,000 কিলোমিটার, সেক্ষেত্রে পৃথিবীর যে অক্সিজেন সেটাই চাঁদে গিয়ে পৌঁছেছে এবং চাঁদে মরচে পড়ার ক্ষেত্রে এটা কাজ করেছে, সহায়তা করেছে। এবং এটা আরও কনফার্ম হওয়া যাচ্ছে এই কারণে যে চাঁদের যে দিকটা পৃথিবীর দিকে সেই দিকেই এই ব্যাপারটা হয়েছে। চাঁদের যেটা ডার্ক সাইড, অর্থাৎ যে দিকটা কখনো সামনে আসে না, পৃথিবীর দিকে উন্মুক্ত হয় না, সেই সাইডে কিন্তু এই মরচে নেই। যাই হোক, আজকের টেক নিউজ এখানেই শেষ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন। দেখা হবে পরের টেক নিউজে। আজকের মতো বিদায়।